সবার জন্য সমানভাবে ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন বিকেলে বক্তব্য রাখবেন জনসভায়। পেট্রোল পাম্পগুলো এখনো তেল সংগ্রহে ভোগান্তি কমেনি। জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। ওমান সাগরে ইরানি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। অনিশ্চয়তায় শান্তি আলোচনা, বাংলার জয়যাত্রাকে হরমুজ পার হতে দিতে তেহরানকে ঢাকার অনুরোধ। দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সাড়া। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ন্যায় বিচারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আর একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো বিভেদ করা হবে না, বাংলাদেশে এমন বিচার ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফর করছেন তিনি। বগুড়া সহ 7 জেলায় ই-বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন প্রতিশ্রুতি দেন। সেই সাথে বগুড়ায় দেশের 13তম সিটি কর্পোরেশন ভবনও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল 6:10 ঢাকার গুলশানের বাসা থেকে সড়ক পথে নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সঙ্গী প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা। বেলা 11টার কিছু আগে বগুড়ায় পৌঁছান তারেক রহমান। সেখান থেকে যান বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে। 11:15টার দিকে বগুড়া জেলা আইনজীবী সমিতির বহুতল ভবনের নামফলক উন্মোচন করেন। আশা করি ইনশাল্লাহ দ্রুত এই কাজগুলো সম্পন্ন হবে। এরপর বগুড়া সহ 7 জেলার ই-বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশে ন্যায়ভিত্তিক, আধুনিক এবং কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তুলবে বিএনপি। আমার কাছে মনে হয় রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদপীঠ। পরে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকাল 4টায় আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। যাবেন নিজের পৈতৃক বাড়িতেও। এসবের পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইন সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দাম বাড়ানোর দ্বিতীয় দিনেও কমছে না জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের ভোগান্তি। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে প্রতিদিনের মতো আজও তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আজ থেকে প্রত্যেক ডিপো থেকে 10% বেশি তেল সরবরাহ করার ঘোষণা দেওয়ার পরও সব পাম্পে মিলছে না তেল। রাজধানীর পরিবাগে মেঘনা পেট্রোল পাম্পে তেল নিতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। গ্রাহকদের এই দীর্ঘ লাইন শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালি প্লাজা পর্যন্ত বিস্তৃত। ভোর 4টায় লাইনে এসে দুপুর 12টার দিকে তেল নিতে দেখা যায় প্রাইভেট কার চালকদের। আর মোটর বাইক চালকরাও সকাল 8:30টায় লাইনে দাঁড়িয়ে দুপুর 12:30 নাগাদ তেল পেয়েছেন। দাম বাড়ানোর পরও সব পাম্পে তেল সরবরাহ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। এসবের জন্য অব্যবস্থাপনাকে দায়ী করে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে তারা। আর সব পাম্পে সমানভাবে তেল সরবরাহ না করা পর্যন্ত এই সংকট কাটবে না বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। তেলের দাম বাড়ছে, কিন্তু এখন এই যে জ্যামটা কমার কথা, কিন্তু সেই হিসাবে কমে নাই। দুর্ভোগটা আসলে সরকারের নজর দেওয়া উচিত যে কোথাও মজুদ হচ্ছে কিনা, কেউ চোরা কারবারি করতেছে কিনা। 9টা বাজে সেল দিছি, এখন তো প্রায় 12টা 20 বাজে, এই মাত্র তেল নিতেছি। 3-4 ঘন্টা লাগে এখন তেল নিতে। তেলের দাম তো বাড়ছে, তার বাদেও আমাদের এখন তেল নিতে 4-5 ঘন্টা দাঁড়াইতে হয় সিরিয়ালে। ভোর 4:40 রওনা সিরিয়াল ধরছি হাতিরপুল থেকে, এখন বাজে 12:30। দাম বাড়ার পরেও আমরা অ্যাভেলেবল পাচ্ছি না। এত অনেক কর্মঘণ্টা আমাদের নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে সবাই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা। দর্শক, এই মুহূর্তে রমনা পেট্রোল পাম্পে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে।
শুভ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ বাড়াতে বিপিসির আশ্বাসের পরেও কেন তেল সংগ্রহে এই ভোগান্তি এবং কি বলছেন গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষ? সিফাত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মৎস্য ভবন এলাকার রমনা যে পেট্রোল পাম্পে রয়েছে, এই পেট্রোল পাম্পে এখানে যে দৃশ্যটি এখন আমার পিছনে যেই যানবাহনের সারিটি দেখতে পাচ্ছি, এই মোটর বাইক এবং প্রাইভেট কারের এই সারিটি বেশ লম্বা। এখান থেকে শিল্পকলা হয়ে বারডেমের হসপিটালের সামনে হয়ে একেবারে প্রেস ক্লাব পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ দাম বাড়ানোর পরও যে ধরনের একটা প্রত্যাশা ছিল যে দীর্ঘ লাইন বা গ্রাহকদের যে ভোগান্তি, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা কমতে দেখিনি। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি। এর আগে ছিলাম শাহবাগের পরিবারের মেঘনা পেট্রোল পাম্পে, সেখানে একই দৃশ্য। সেইখানকার সিরিয়াল একেবারে পরিবার হয়ে বাংলাদেশ শাহবাগ, বাংলাদেশ মেডিকেল হয়ে মোতারি প্লাজা, এলিফ্যান্ট রোড পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ প্রতিদিনে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আজকেও ঠিক একই অবস্থা, গতকালকেও ছিল। অর্থাৎ দাম বাড়ানোর পর যে প্রত্যাশা ছিল কমবে, সেটি কিন্তু কমে নাই। পাম্প সংশ্লিষ্টরা বলছে যে আসলে দাম বাড়ানো হলেও সরকারের পক্ষ থেকে তেলের যে সরবরাহ যেটি দেওয়ার কথা, গতকালকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে বলা হয়েছে যে প্রত্যেকটা ডিপো থেকে 20% তেল বাড়তি সরবরাহ করবে, কিন্তু সেটি কিন্তু আজকে এখন পর্যন্ত কার্যকর না হওয়ার কারণে কিন্তু অন্যান্য দিনের মতোই কিন্তু রয়ে গেছে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হকের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছি। তিনি জানিয়েছেন যে 20% বাড়ানোর কথা, সেটি কিন্তু আজকে কার্যকর হয়নি। কালকে থেকে যদি কার্যকর হয়, হয়তোবা এই ভোগান্তিটা কিছুটা কমবে। তারা বলছে যে সরবরাহ যদি সব পাম্পে সমানভাবে দেওয়া হয়, তাহলেই এই ভোগান্তিটা কমবে, অন্যথায় কিন্তু এই ভোগান্তি প্রতিদিনের মতো লেগেই থাকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পেট্রোল পাম্প পরিস্থিতি। ধন্যবাদ। শুভ মাহফুজ জানাচ্ছিলেন রমনা পেট্রোল পাম্প থেকে। ডিজেলের দাম বাড়ানোর ফলে কৃষি খাত যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়ে সরকার সতর্ক নজর রাখছে, জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট জেলা হাসপাতাল পরিদর্শন ও হামরুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদেরকে তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন জায়গা নয়, সারা বিশ্বেই বর্তমানে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখেই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জানান, ভারত সহ অধিকাংশ দেশেই স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় আমদানি মূল্যের উপর ভিত্তি করে তেলের দাম নির্ধারিত হয়। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের তেলের দাম নিয়েও কথা বলেন তিনি। সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কায়েম চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে ছিলেন। কৃষক পর্যায়ে যখন সেচের জন্য পাম্প চালানো হয়, সেখানে কৃষককে যেন মূল্যবৃদ্ধির অভিজ্ঞতা তাকে সহ্য করতে না হয়, সেজন্য সরকার এদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছে। এভাবে মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব যেন বিভিন্ন সেক্টরে না পড়ে, সেজন্য সরকার সচেতন আছে এবং সেক্টর ওয়াইজ সেটার জন্য ব্যবস্থা নেবে। পাকিস্তানে ওয়াশিংটন তেহরান দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিচ্ছে না ইরান। সোমবার দেশটির মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, মার্কিন বাহিনী তেহরানের জাহাজ জব্দ করায় আলোচনার সব সম্ভাবনা ভেস্তে গেছে। এদিকে ওমান উপসাগরে ইরানের জাহাজে গুলির পর জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। আর নৌ অবরোধ তুলে না নিলে ভবিষ্যতেও আলোচনায় অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মোস্তফা কামিনীর দেশ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের জাহাজ লক্ষ্য করে ঠিক এভাবেই একের পর এক গুলি বর্ষণ করে মার্কিন বাহিনী। পরে তুস্কা নামের জাহাজটি জব্দ করে মালামাল নিয়ে যায়। ঘটনাটি ওমান উপসাগরের। চীন থেকে মালামাল নিয়ে ইরানের পথে ছিল তুস্কা, কিন্তু মার্কিন নৌ অবরোধের মধ্যে মাঝপথেই থামিয়ে দেওয়া হয় জাহাজটিকে। ইরানের জাহাজে গুলি ও জব্দের ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে নিশ্চিত করেছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ওমান উপসাগরে দেখার পর তল্লাশির জন্য জাহাজটিকে থামাতে বলেছিল মার্কিন নৌবাহিনী, কিন্তু ইরানের সেনারা সেই নির্দেশনা অমান্য করে সামনে এগোতে থাকলে তারা গুলি চালাতে বাধ্য হয়। এই মুহূর্তে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের হেফাজতে রয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে জাহাজ জব্দের ঘটনায় তীব্র নিন্দা ও যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছে ইরান। পাল্টা জবাবে ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরানের যৌথ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে মার্কিন অবরোধ দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC।
এমন পরিস্থিতিতে দুপক্ষের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে রাজধানী ইসলামাবাদ। ধাপে ধাপে আসছেন মার্কিন প্রতিনিধিরা। তবে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকলেও নৌ অবরোধ না তোলা পর্যন্ত আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। আলোচনার প্রস্তুতির মধ্যেই ইরানের জাহাজ জব্দের ঘটনাটি যুদ্ধবিরতি ও শান্তি আলোচনাকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। অপরিশোধিত তেল বোঝাই বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রাকে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে পার হয়ে আসতে দেওয়ার জন্য ইরানকে অনুরোধ করেছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহকে এই অনুরোধ জানিয়েছিলেন। তুরস্কে আনাতোলিয়া ডিপ্লোমেসি সম্মেলনের সাইড লাইনে ইরানি উপ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এই অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টি ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে ইরানি কর্তৃপক্ষের নজরে এনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে গত রাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে জানিয়েছেন। এ সময় তারা মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। জয়যাত্রার পাশাপাশি অপরিশোধিত তেলবাহী অন্যান্য বাংলাদেশি জাহাজকেও নির্বিঘ্নে হরমুজ প্রণালী পার হয়ে আসতে দেওয়ার জন্য অনুরোধ জানান ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্র ইরান সংকটে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় থাকবে বলে আবারও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে সংঘাত পরিহার করে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। বাংলাদেশের অবস্থানকে স্বাগত জানান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। সবার সমন্বয়ে হাম সংক্রমণ মোকাবেলা সারা দেশে টিকাদানে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। পুরো বছর জুড়ে এই ভ্যাকসিন প্রোগ্রাম নিয়মতান্ত্রিকভাবে চলবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এই কার্যক্রমে বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানীতে একটি স্কুলে টিকা কার্যক্রমে যোগ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রেসেন্টন এমনটা জানান। একটু দেরিতে হলেও সন্তানদের টিকা দিতে পেরে খুশি স্বজনরা। আরো জানাচ্ছেন সৈকত সাদিক। দেশে ভাইরাসজনিত হাম রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 5 এপ্রিল 18 জেলার 20 উপজেলায় বিশেষ হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে এই টিকা কার্যক্রম চলে। সোমবার থেকে সারা দেশে শুরু হয়েছে হাম রুবেলার বিশেষ টিকাদান কার্যক্রম। রাজধানীর শাহজাদপুর একটি বেসরকারি স্কুলে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। We can proceed further, we can meet the crisis and we want cooperation. I on behalf of the government again thank you very much. আমরা যখন এই প্রোগ্রামটা স্টার্ট করি, before we start this program there was a problem with our porters, those who carries the vaccine and the field workers, those who you have mentioned. Alhamdulillah, we have been successfully handled them. বাংলাদেশে হাম মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত। It's a pleasure to be here with you all today at this vaccination site and for this engagement, another sign of the close partnership between the United States and Bangladesh. 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য এই কার্যক্রম শুরু হয়েছে। একটু দেরিতে হলেও শিশুরা টিকা পাওয়ায় খুশি অভিভাবকরা। এটা তো অনেক মারাত্মক একটা বিষয়, বাচ্চা নিয়ে একটা ইয়ে হবে। সব বাবা মাই চায় যে বাচ্চা সুস্থ থাকুক। হ্যাঁ, আমার মেয়েকে যদি না পাইতাম, যদি হইতো হাম, তাহলে তো আমার খারাপ লাগতেই। টিকা দেওয়ার আগে পর্যন্ত কেন্দ্রে থাকতে হয়, সেই কারণে 4টা পর্যন্ত থাকবে। স্বতঃস্ফূর্তভাবে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসছেন বাবা মারা। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। এদিকে টিকা ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে হামের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রূপগঞ্জের জিন্দা পার্ক লিটল অ্যাঞ্জেল সেমিনারে হাম ও রুবেলা টিকাদান উদ্বোধনের সময় মন্ত্রী কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ এবং ইপিআই যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। সহযোগিতায় রয়েছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং উন্নয়ন সহযোগীরা। প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া এবং টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রূপগঞ্জে সাধারণ মানুষের চিকিৎসা সেবা সহজ করতে আগামী বাজেটে রূপগঞ্জে 100 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করে দেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডাক্তার রাজেশ নরবেল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদেরকে কিছু জিনিসকে মানতে হবে।
সত্যকে স্বীকার করতে হবে। আমাদের বাচ্চাদের রেসিস্ট্যান্স পুষ্টি দিন দিন কমে যাচ্ছে, যেই কারণে হামের মতন একটা ভয়াবহ রূপ আমাদেরকে বিব্রত করে ফেলতেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের কত মায়ের বুক খালি করে নিয়ে যাচ্ছে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা 2 দিন সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড 36 জনকে মনোনীত করেছে। মনোনয়নপ্রাপ্তদের মাঝে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, মাহমুদা হাবিবা, সঞ্জিদা ইসলাম, তুলি, ফাহমিদা হক, ফাহিমা নাসরিন। এর আগে গেল শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 1025টি মনোনয়ন ফর্ম বিক্রি হলেও জমা দেন প্রায় 900 জন। মেহেরপুরের গাংনীতে সাহারবাটি গ্রাম বিএনপির সহসভাপতি মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার বুকে পুঠে 5টি গুলি করা হয়েছে। কাথলি সড়কের সাহারবাটি এবং ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় এলাকায় ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থল ঘুরে দেখছেন পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে 4টি গুলির খোসা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়রা জানায়, মুকুল হোসেনের উপর এর আগেও তার উপর 2 দফায় হামলা হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিরোধের কারণে এই ঘটনা হয়েছে বলে ধারণা তাদের। দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মনির হোসেন খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মনির, প্রথম ওয়ানডেতে 247 রান তাড়া করতে গিয়ে 221 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। কিউইরা আজ কত রান করতে পারে বলে মনে করছেন আপনি? শিফাত, জানেন যে দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের এটা বাংলাদেশের আসলে এক প্রকার ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু সিরিজটা হাতছাড়া হয়ে যাবে। সেই জন্য বাংলাদেশ অনেক বেশি ডিটারমাইন্ড এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, বাংলাদেশ কিন্তু ভালো বোলিং করছে। আজকেও বাংলাদেশ প্রথমে টসে হেরে ভালো বোলিং করছে। যেটা ধারণা করছি যে হয়তো 200-210 এরকম রানের মধ্যে নিউজিল্যান্ডকে আটকে ফেলতে পারবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা ভালোই থাকবে। যদি আরও কম রানে আটকে ফেলতে পারে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। যদি ম্যাচের আগের কিছু কথা বলি, আজকে কিন্তু 2টা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে এই ম্যাচটা কিন্তু লিটন দাসের 100তম ওয়ানডে ম্যাচ, সেজন্য তাকে আলাদা করে ক্যাপ পরানো হয়েছে। এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে কিছুদিন আগে বাংলাদেশের পেস বোলার রুবেল হোসেন অবসর নিয়েছিলেন। ফেসবুকে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। আজকে কিন্তু তাকে অফিসিয়ালি বিসিবি থেকে সম্মাননা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যে অবস্থায় আছে বাংলাদেশে দিয়ে অবস্থা ভালো আছে, তবে ব্যবসা গরম, প্রচণ্ড গরম, যে কারণে দর্শক সমাগম কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। হয়তো বাংলাদেশের ব্যাটিং যখন হবে আরও কিছু দর্শক দেখতে পারবো। সবাই বাংলাদেশের যে এখন যে খেলা যে পর্যায়ে আছে ভালো কিছুই আশা করছে সবাই। সিফাত, ধন্যবাদ। মনির হোসেন খান জানাচ্ছিলেন মিরপুর স্টেডিয়াম থেকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আবার একবার জানিয়ে। সবার জন্য সমানভাবে ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন, বিকেলে বক্তব্য রাখবেন জনসভায়। পেট্রোল পাম্পগুলো এখনো তেল সংগ্রহে ভোগান্তি কমেনি। জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। ওমান সাগরে ইরানি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী, অনিশ্চয়তায় শান্তি আলোচনা। বাংলার জয়যাত্রাকে হরমুজ পার হতে দিতে তেহরানকে ঢাকার অনুরোধ। দেশব্যাপী হামির টিকাদান কার্যক্রম শুরু, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সাড়া। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ।